আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে ২৬শে মার্চ ২০২৬ মহান স্বাধীনতা দিবস। তো প্রথম পাতায় দেখেন যে স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংখ্যা বদলেছে ৫ বার। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার ইতিহাসটাই আসলে এরকম যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছে এবং তারা যে ইতিহাস আমাদেরকে শুনিয়েছে, এখন আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি, যদি কাউকে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলতে বলে, তাহলে খুব কনফিডেন্টলি অ্যাকচুয়াল ইতিহাস কিন্তু আপনার কাছে তুলে ধরতে পারবে না। যাই হোক, আজকে মহান স্বাধীনতা দিবস। তো অনেকেই বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য করতে পারে না। তো স্বাধীনতা দিবস এই দিন আমাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে 1971 সালের আপনার 26শে মার্চ মধ্যরাতে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এই জিনিসটা এরকম এসেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971-এর বাইরে এবং ভেতরের বইয়ে এখানে জিয়াউর রহমান প্রথমে নিজের নামে ভাষণটা দিয়েছিলেন, পরে সংশোধন করে একটু পর বঙ্গবন্ধুর নামে আপনার স্বাধীনতার ঘোষণা দেন। তো এই বিষয়টা এখানে এসেছে, আমরা একটু পর দেখব। এরপর লক্ষ্য করেন যে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। তো আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র চায় ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। আর ইরান বলছে তাদের উপর যে হামলা হচ্ছে, এই বিষয়টা তারা সমাধান চায়। তারা চায় যে কখনোই আপনার কোনোভাবেই আমেরিকা ইরানের উপর হামলা করবে না। তো এখন আপনার শান্তি প্রস্তাবের আলোচনা চলছে। পাকিস্তান মধ্যস্থতা করতে চেয়েছে। তো এখন যেটা হয়েছে সেটা আর 15টি বিষয় আপনার পাকিস্তানকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আবার ইরানের কাছে প্রেজেন্ট করা হয়েছে। ইরান নতুন কিছু শর্ত দিয়েছে। এভাবেই আলোচনা চলছে। কিন্তু ব্যাপার যে যুদ্ধ যেভাবে চলছে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি কোনো কিছু আসলে খুব আমরা দেখতে পাবো। মানে যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে। যেহেতু ২ রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি দুপক্ষ থেকে। খুব সলিড বা কোনো কিছু আমরা দেখিনি। এরপর লক্ষ্য করেন যে জ্বালানি মজুদ পর্যাপ্ত আরও বাড়ানোর চেষ্টা চলছে। তো পরিষদ সচিব বিষয়টি বলেছে। তিনি বলেছে আমরা নরমালি 15 দিনের জন্য জ্বালানি তেল মজুত করে রাখি। তবে যেহেতু ক্রিটিক্যাল মোমেন্ট চলছে, সেক্ষেত্রে আমরা 1 মাসের জন্য আমাদের জ্বালানি তেল মজুদ রয়েছে এবং সেটির রিজার্ভ আরও বাড়ানোর চেষ্টা চলছে। এরপর লক্ষ্য করেন, আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 133টি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে এবং তার মধ্যে কয়টি আইনে পরিণত হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এরপর দেখেন যে স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের সূচনা। তো 1971 সালের 7ই মার্চে মূলত আমরা ডিটারমাইন্ড ছিলাম যে আমরা পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করব। তারা আমাদের উপর যে অত্যাচার করছে এগুলোর ব্যাপার একটা সলিউশন দিতে হবে এবং সেই সমাধান আমাদের স্বাধীনতা। এবং সেই স্বাধীনতা কিন্তু 7ই মার্চের ভাষণের পর থেকেই কিন্তু সেই ডেস্টিনি কিন্তু নির্ধারণ হয়ে যায়। তো এর পরবর্তী প্রেক্ষাপটগুলো দেখেন যে 1971 সালের 23শে মার্চ একটি ব্যতিক্রমের দিন ছিল। এদিন পাকিস্তানের দিবস ছিল, কিন্তু সেটি আর পালন হয়নি। সেদিন বাংলাদেশের পতাকা আপনার উড়ছিল। এরপর 24শে মার্চ বাংলাদেশ আপনার বাংলাদেশের সংগ্রামী জনতা আপনার হরতাল পালন করে। এরপর দেখেন যে আপনারা জানেন যে 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের উপর কী করে, অপারেশন সার্চলাইট পরিচালনা করে। তো এই যে অপারেশন সার্চলাইট, এটার পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু আপনার সবাই জানতে পারে এবং তৎকালীন 8ম বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি এই বিষয়গুলো পরে আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং প্রথমে তিনি নিজের নামে, তারপর কিছুক্ষণ পরে সংশোধন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। তো এই বিষয়টা আবার 1971 সালের ভেতর এবং বাইরে বইয়ে আমাদের মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ একে খন্দকার বিষয়টি তুলে ধরেছেন। তিনি যখন টিভিতে আপনার বেতারে আপনার স্বাধীনতার ঘোষণা শুনছিলেন এবং খুবই উৎফুল্ল হয়েছিলেন যে আমরা আক্রান্ত হয়ে চুপ করে নেই। মানে আমাদের উপর কিন্তু পাকিস্তানিরা অলরেডি আক্রমণ শুরু করেছে এবং আমরা এর পরিমাণে আপনার আক্রমণ করছি। তো এই বিষয়টা তিনি এখানে আপনার তুলে ধরেছেন। এরপর লক্ষ্য করেন যে বাংলাদেশের যে সমরাস্ত্র জাদুঘর সেটা আপনার বাংলাদেশ সামরিক জাদুঘর, এটির অবস্থান বিজয় সরণিতে। আর পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, এটার অবস্থান রাজারবাগ পুলিশ লাইনে। এটা আপনারা মনে রাখতে পারেন। তারপর একটু দেখেন যে অভিমত বিশ্লেষণ কলামে সেলিম জাহান একটি বিষয় লিখেছেন। তিনি বলছেন যে 55 বছর হয়ে গেল কেউ কথা রাখেনি। তো এখানে তিনি সুনীল গঙ্গোপাধ্যায় সেই কথা রাখেনি কবিতায় নিয়ে এসেছেন। বলছেন যে কেউ কথা রাখেনি, 33 বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি,
কবিতার শুরুর লাইন হচ্ছে এটি, এবং এখানে এরপর বর্ণনা আছে যারা কথা রাখেনি তাদের এবং যে কথাগুলো রাখা হয়নি তার। তিনি বলছে যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন আমাদেরকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। অর্থনৈতিক পরিমণ্ডলে আশ্বাস শোনা গিয়েছিল সমতাভিত্তিক উন্নয়নের, কিন্তু এসব ক্ষেত্রে বেশিরভাগ প্রতিশ্রুতি এখনও অধরা রয়ে গেছে। তো ঠিক কথা না রাখেনি কবিতার মতো এখানে বলা হয়েছে যে মামাবাড়ির নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। 33 বছর বাদে উত্থাপিত হয়েছে সেই মোক্ষম জিজ্ঞাসা, আমি আর কত বড় হব নাদের আলী। দেখেন যে আপনার স্বাধীনতার 56তম স্বাধীনতা দিবসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব একটা পরিবর্তন হয়নি কিন্তু কালচারে। তো গত 55 বছরে একটি বড় সময়ে আমাদের রাজনৈতিক কাঠামো একনায়কতন্ত্র, সামরিক জান্তা, অন্যান্য অগ্রহণতান্ত্রিক ব্যবস্থার শিকার হয়েছে। সবচেয়ে বড় ব্যর্থতা যে গণতন্ত্রের একটি সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারিনি, না ব্যক্তি, না পারিবারিক জীবনে, না সামাজিক অঙ্গনে, না রাষ্ট্রীয় বলে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের দেশে অনেকগুলো প্রতিবন্ধকতার জন্ম দিয়েছে। দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থা আমরা যেরকম দেখতে পাচ্ছি এর থেকে অনেক বেশি পরিমাণে খারাপ। মাঝে মাঝে মনে হয় যে সব কিছু আসলে ছেড়ে আসলে কোথাও চলে যাই। তারপর দেখেন যে আপনার স্পর্শধ্বনি হচ্ছে 25টি, শিশিধ্বনি হচ্ছে আপনার এগুলা তালবেশ মূর্ধন্য ষ দন্ত্য সহ, পরশ্রয় ধ্বনি হচ্ছে এগুলো মনে রাখতে হবে। কম্পনজাত ধ্বনি হচ্ছে র, পাশিক ধ্বনি হচ্ছে ল, তারণজাত ধ্বনি হচ্ছে ডসিন্য র, নাসিক্য বর্ণ হচ্ছে ইয়, তারপর মূর্ধন্য দন্ত ন এবং হচ্ছে ম। এগুলো মনে রাখতে পারেন, পরীক্ষায় এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনারা পেতে পারেন যে কোনো হচ্ছে কম্পিটিটিভ এক্সামে। এরপর মতামত অংশে একটা বিষয় দেখেন যে মহান স্বাধীনতা দিবস, গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হোক। তো ব্যাপারটা হয়েছে যে 1971 সালের পর কিন্তু আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটি বারবার হচ্ছে বাধাগ্রস্ত হয়েছে। তো এখন বিশ্লেষকরা বলছে যে বর্তমান সরকারের অনেক কষ্টের পর কিন্তু আমরা পেয়েছি। আমরা একটা জুলাই হচ্ছে রেগুলেশন হয়েছে, তারপর হচ্ছে এই যে 16 বছর যে আপনার একনায়কতন্ত্র ছিল সেটি ভেঙে পড়েছে। এখন যেটা হয়েছে যে বর্তমান সরকারকে এই গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটিকে টিকিয়ে রাখতে হলে জনগণের হচ্ছে আপনার মৌলিক অধিকার ও গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে হবে। তো এই ব্যাপারটি হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। এরপর দেখেন যে হম্বিতম্বির পর হঠাৎ কেন চোখ নামালেন ট্রাম্পকে দেখে মনে হচ্ছিল তারা একদিনেই হচ্ছে যুদ্ধ জিতে গেছে, যেমনটা আমরা দেখেছি যে ভেনেজুয়েলার ক্ষেত্রে। ট্রাম্প বারবার বলছে যে যুদ্ধ শেষ, আমরা হচ্ছে ইরানকে শেষ করে ফেলেছি, ইরানের কোনো লিডারশিপ নেই, ইরান হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি আমাদের কাছে আত্মসমর্পণ করবে, এরকম কথাবার্তা আমরা শুনেছি। এখন এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে ফাঁকা বুলি ছাড়া আর কিছুই ছিল না। তো ইরানের আসলে ব্যাপার রয়েছে, ইরান আসলে বুঝতে পারছে যে হরমুজ যে প্রণালী রয়েছে এটি কিন্তু পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী। কারণ বোমা হয়তো একটা ধ্বংস হচ্ছে ডেকে আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী যে বিশ্ব ব্যবস্থাকে, বিশ্বের অর্থনীতি ব্যবস্থাকে আপনার হচ্ছে আঘাত করার যে ব্যাপার, সে সুযোগ হচ্ছে আপনার এই হরমুজ প্রণালী কিন্তু তাদেরকে দিয়েছে। এবং ইরানের যথেষ্ট ক্যাপাসিটি রয়েছে। তাছাড়া হচ্ছে রাশিয়া এবং হচ্ছে চায়না পরোক্ষভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার হচ্ছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে আপনার ইরানকে সাহায্য করছে। তো এই কারণে ইরান কিন্তু শক্তভাবে দাঁড়িয়েছে এবং যেভাবে চলছে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে দীর্ঘমেয়াদী হতে পারে, এবং এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে পুরো পৃথিবীর অর্থনীতিতে একটা বড়সড় হচ্ছে পরিবর্তন আমরা দেখব। এরপর দেখেন যে আন্তর্জাতিক অংশে কিছু বিষয় উঠে এসেছে। প্রথমত লুকাশেঙ্কো, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এবং হচ্ছে কিম জং উনের সাক্ষাৎ হতে চলছে। তারা হচ্ছে পিয়ংইয়ংয়ে তারা সাক্ষাৎ করবে। তো উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, রাশিয়ার কাছে হচ্ছে পারমাণবিক অস্ত্র রয়েছে, এরকম 9টি দেশ রয়েছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আবার রাশিয়া তাদের এই অস্ত্রগুলো বিভিন্ন দেশে কিন্তু রেখেছে, যেমন হচ্ছে বেলারুশে কিন্তু রাশিয়ার পারমাণবিক অস্ত্র রয়েছে। ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমছে, খুব স্বাভাবিক। ট্রাম্প যে কাজগুলো করছে এভাবে আসলে কোনো আপনার বোধ শক্তি সম্পন্ন মানুষ তার পক্ষে আসলে সাফাই গাওয়ার কথা না। তো দেখেন আলোচনার দাবিতে আবার মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছেন ট্রাম্প রিসেন্টলি বলেছে যে তারা ইরানের সাথে আলোচনা করবে, 15টি প্রস্তাবও এসেছে। কিন্তু দেখা যাচ্ছে ট্রাম্পের আসলে এই প্রস্তাবগুলোর আড়ালে অন্য কোনো চিন্তা আসলে আছে। তো এই বিষয়টা এখানে উঠে এসেছে যে আপনার হচ্ছে ট্রাম্প এবং হচ্ছে ইসরায়েল যখন আপনার ইরানে আক্রমণ করে, ইরান কিন্তু চুপচাপ বসেছিল না, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো লক্ষ্যবস্তু করে কিন্তু আক্রমণ চালায়। তো এরকম 19টি ঘাঁটি রয়েছে। আপনারা জানেন যে সবচেয়ে বড় নৌবহর কোন দেশে অবস্থান করছে, এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং সবচেয়ে বড় ঘাঁটি কোথায় রয়েছে সেটিও একটু কমেন্ট সেকশনে জানান। তো পেন্টাগনের একাধিক সূত্র বলছে যে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত 82তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার সৈন্যকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।
তো এটা আসলে এখানে বলা হচ্ছে। এরপর দেখেন যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কে আসলে সত্য বলছে। আপনারা দেখেন যে ট্রাম্প সবসময় বলছে যে তারা যুদ্ধ জিতে গেছে এবং জিতে যাচ্ছে। এটা শুধু ট্রাম্পেরই কথা এবং বাস্তবে আসলে এরকম কিছু আমরা দেখিনি। তবে সত্যিটা হচ্ছে ট্রাম্পের কোনো ভালো হয়তো পরিকল্পনা রয়েছে। তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রাম্প একাই আসলে কিছু করতে পারবে না। অবশ্যই হচ্ছে আপনার ইরানকে এখানে সম্পৃক্ত করতে হবে। কারণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে আপনার ইরানকে লাগবে। কারণ ইরান আসলে খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে পড়ে যাবে এরকমটা আমরা আশা করতে পারছি না। তো এটা হচ্ছে বিষয়। তো এই জন্য বলছে যে ইরানের কাছে আসলে কিছু রয়েছে, যে ট্রাম্প যাই চান না কেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন পুরোপুরি তার হাতে নেই। 1 বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার হামলার শিকার হওয়া ইরান এখন কার্যকর সমাধান ছাড়া যুদ্ধ থামাতে খুব একটা আগ্রহী নয় বলে মনে হচ্ছে। এরপর লক্ষ্য করেন যে অর্থ বাণিজ্য অংশে যে বিষয়টি এসেছে যে বিদেশি ঋণ বেড়ে $113 বিলিয়ন। তো আপনার হচ্ছে এই যে বিদেশি ঋণের যে পরিমাণ সেটা কিন্তু হচ্ছে বাড়ছে এবং সরকার ক্ষমতা গ্রহণের পর সেটি আরও বাড়তেছে। এই বিষয়টি এখানে উঠে এসেছে। যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনার যারা রাজনীতিবিদ রয়েছে তারা কিন্তু দেখবেন দেশের অনেক বড় একটা অংশ কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যয় করে। তো এটা দেশের স্বার্থেই করে থাকে, কিন্তু দুর্নীতির কারণে আমরা আসলে ওর প্রতিফলন খুব একটা দেখতে পাই না। তো রাজনীতিবিদরা হচ্ছে যে পরিমাণ সুবিধা গ্রহণ করে, আমার একটা প্রশ্ন যে আসলে তারা এতটুকু ডিজার্ভ করে কিনা বাংলাদেশ অ্যাসপেক্টে। কারণ বাইরের কান্ট্রিতে আমি দেখছিলাম যে সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করতে পারছে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা কি আদৌ হচ্ছে সরকারকে এইভাবে প্রশ্ন করতে পারে? আর করতে পারলেও আসলে বিষয়টা কীরকম? যাই হোক, দেখেন সরকারের অবস্থান লিখিতভাবে জানতে চায় হচ্ছে IMF। তো সরকার হচ্ছে আপনার ব্যাংক খাত সংস্কার করবে কিনা এই বিষয়টা হচ্ছে নিয়ে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কিছু প্রতিনিধি দল প্রশ্ন করেছে এবং বলেছে যে লিখিত প্রতিবেদন দিতে। তারপর আপনারা মনে রাখবেন যে রাশিয়ায় হচ্ছে আলু রপ্তানি বাড়াতে চায় হচ্ছে বাংলাদেশ, এটা মনে রাখতে পারেন। বাংলাদেশ হচ্ছে রিসেন্টলি এই যে রপ্তানি শিল্পের যে বৈচিত্র্যকরণ বা বিভিন্ন জায়গা হচ্ছে আমরা রপ্তানি যদি বাড়াতে পারি তবে আমাদের অর্থনীতিতে বড় একটা বিনিয়োগ কিন্তু আসবে। তারপরে দেখেন যে বিশ্ববাজারে দর কম, দেশেও কমেছে দাম। আপনারা জানেন যে স্বর্ণের দাম, সেটা নিয়ে এখানে এসেছে, প্রতিদিনে একটা কলম থাকে। এরপর দেখেন যে 8 মাসে ঘাটতি হচ্ছে প্রায় ৭১,৪৭২ কোটি টাকা। সবচেয়ে বেশি ঘাটতি হচ্ছে আপনার আয়কর খাতে। এখানে প্রায় আপনার 8 মাসে ঘাটতি দাঁড়িয়েছে ৩৩,৩৭৩ কোটি টাকা। তো আপনারা মনে রাখবেন যে সবচেয়ে বেশি ঘাটতি হচ্ছে আপনার আয়কর খাতে। জ্বালানির মূল্যবৃদ্ধির পরদিন বেড়ে গেল বিমান ভাড়া। তো আপনারা জানেন যে এই যে জেট বিমানের যে ফুয়েল রয়েছে তার দাম বাড়ছে, এবং তো এটা হচ্ছে আপনার যা জীবনযাত্রা বলতে হচ্ছে আপনার যানবাহন বিমান চলাচলে এখানে প্রভাব পড়বে স্বাভাবিক। মধ্যপ্রাচ্য সংকটের চাপ সামাল দিতে বিশেষ সহায়তা দিবে হচ্ছে এডিবি। আপনারা জানেন যে এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটি মূলত বাংলাদেশকে বা উন্নয়নশীল দেশগুলোকে তারা কিন্তু ঋণ সহায়তা দিয়ে থাকে, এবং এখন যে মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি হচ্ছে এই প্রেক্ষিতে তারা নতুন কিছু পদক্ষেপ নিয়েছে, যে তারা বলছে যে কিছু সহজ শর্তে হচ্ছে আপনার কিছু দেশকে হচ্ছে ঋণ দেওয়া হবে, এবং এই এডিবি থেকে কিন্তু সর্বোচ্চ বেশি হচ্ছে আপনার বাংলাদেশ হচ্ছে ঋণ নিয়েছে। তো এই ছিল আজকের প্রথম আলো। তো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।